রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তোমরা যারা উপস্থিত আছো তারা শুধুমাত্র রোল নাম্বার দাও, কোনো শাখা লেখার দরকার নাই। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা শুধু রোল নাম্বারটা তোমরা আমার মেসেজ করে পাঠিয়ে দাও যারা উপস্থিত আছো তারা। আমরা যেটা পড়ছিলাম সেটা হলো টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু এবং টিস্যুতন্ত্র এই চ্যাপ্টারটাকে মূলত পড়ার সুবিধার জন্য আমরা প্রথমে টিস্যুগুলো পড়েছিলাম। ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু, ওদের শ্রেণীবিভাগ, ওদের কাজ, গঠন, এগুলো পড়েছিলাম। এরপরে পড়লাম টিস্যুতন্ত্র। সেখানে কাণ্ডের প্রস্থচ্ছেদ, মূলের প্রস্থচ্ছেদ, পাতার প্রস্থচ্ছেদ করলে আমরা কতগুলো অংশ দেখতে পাই, যেটাকে আমরা টিস্যুতন্ত্র বলেছিলাম। এবং তোমাদের বোঝার জন্য সমগ্র পাতা, মূল, কাণ্ড এগুলো নিয়ে একটা গাছের সমগ্র টিস্যুতন্ত্র জানা সম্ভব হয়। সেই জন্য এদেরকে ভাগ করেছিলাম এপিডার্মাল টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, আর একটা ছিল ভাস্কুলার টিস্যুতন্ত্র। এপিডার্মাল টিস্যুতন্ত্র যখন আমরা পড়েছিলাম, সেখানে ত্বকটাকে এপিডার্মাল, সেটা হলো আমরা এপিডার্মিস বা ত্বক, সেটা মূল ত্বক হতে পারে, কাণ্ড ত্বক হতে পারে, বা পাতা হলে সেটা পত্রের বাইরে, ওটাকেও এপিডার্মিস বলি আমরা। এটা তারপরে এপিডার্মিসের মধ্যে কতগুলো উপাঙ্গ থাকে, যেমন রোম, শল্ক, কোলেটার্স, থলি। থলি মানে কি? গ্রন্থি থলি থাকে। অনেক সময় দেখবা পাতার বাইরের দিকে তোমার মোমের গ্রন্থির মতো থাকে। তো এরকম যে অংশগুলো আমরা শিখেছিলাম সেটাকে বলেছিলাম এপিডার্মিসের উপাঙ্গ সমূহ। এছাড়াও তুমি যদি একটু খেয়াল করো, মূলে পাওয়া যায় না, কিন্তু কাণ্ডে এবং হলো কচি কাণ্ডে এবং হচ্ছে তোমার পাতাতে আমরা সাধারণত স্টোমাটা দেখে থাকি। তারপরে হলো হাইডাথোড দেখে থাকি। স্টোমাটার যে আমরা যখন হলো ওই যে পত্ররন্ধ্র করেছিলাম, তখন স্টোমাটায় তোমার মনে আছে সম্ভবত চিত্রটা কেমন ছিল পাতার মধ্যে, তার গঠন, সেগুলো সব কিছুই কিন্তু এপিডার্মাল টিস্যুতন্ত্রের মধ্যে পড়ে। এরপর আমরা কি করলাম, গ্রাউন্ড টিস্যুতন্ত্রের মধ্যে গিয়েছিলাম। গ্রাউন্ড টিস্যুতন্ত্রটার কথা মনে আছে কি না সেটা আমি একটু চিত্র দিয়ে আরেকবার, এগুলো পড়ানো, শুধু চিত্রটা যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে তুমি বুঝতে পারবে। যেমন ধরো, আমি এই অংশটাকে, বাইরের অংশটাকে বলেছিলাম তোমার ত্বকীয় টিস্যুতন্ত্র। এটা হলো মূলের প্রস্থচ্ছেদে। এই যে এপিডার্মিস থেকে উপরে মূল রোম আছে, কাণ্ড যদি হয়ে থাকে তারপরে সেখানে এপিডার্মিস, বহিত্বক, হ্যাঁ, তার উপরে ধর কিউটিকল থাকে, কাণ্ডরোম থাকে, এরকম থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় পাতার যদি প্রস্থচ্ছেদ আমরা দেখি, সেখানেও দেখবো পাতার বাইরের দিকে তোমার এপিডার্মিস থাকে, তারপর কর্টেক্স গুলো থাকে। হ্যাঁ, তো এভাবে যখন
আমি আমার এটা পড়ে গিয়েছে, এটা একটু তুলে নেই। হ্যাঁ, একটু অপেক্ষা করো। সরি, একটু সমস্যা হলো। এখানে একটু খেয়াল করো, আমরা যদি পাতাকেও যদি মনে করো প্রস্তুতচ্ছেদ করি, সেক্ষেত্রে কিন্তু তোমার হ্যাঁ এরকম এপিডার্মিস থাকে, উপরে কিউটিকল থাকে, দেখেছো না? কিউটিকল থাকে না? হ্যাঁ, তারপরে তোমার ধরো প্যালিসেড প্যারেনকাইমা থাকতে পারে, স্পঞ্জি প্যারেনকাইমা থাকতে পারে। এখানে তোমার ভাস্কুলার বান্ডল থাকতে পারে। আমি এটা কেন দেখাচ্ছি, আমাদের টিস্যু তন্ত্রের মধ্যে কিন্তু তোমাদের পাতার প্রস্তুতচ্ছেদটা নাই। হ্যাঁ, পাতা না থাকাতে তোমরা হয়তো ওই চিত্রটা দেখতে পাবে না। তার মানে এইটাকে আমি ত্বকীয় বলছি, এর পাশে এটাকে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলছি। এখানে যেটা তুমি দেখবা যে তোমার হলো জাইলেম ফ্লোয়েম থাকবে আর কি। হ্যাঁ, জাইলেম ফ্লোয়েম যেটাই থাকুক, সেটা হচ্ছে মনে করো একেবারে নিচের দিকে হাইপোটার্মিস থাকবে। হ্যাঁ, নিচের দিকে কি থাকবে? হাইপোটার্মিস থাকবে। এখানে কিন্তু পত্র রন্ধ্রটা থাকবে। হ্যাঁ, দেখো নিচের দিকে হাইপোটার্মিস থাকছে, পত্র রন্ধ্র থাকতেছে। এখানে তুমি তাহলে এটাকে ভাস্কুলার বান্ডলের মধ্যে দিচ্ছি যেটা। আর এর পাশে যেটা থাকছে সেটা হচ্ছে তোমার গ্রাউন্ড টিস্যু, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে ত্বকীয় টিস্যুতন্ত্র। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যেটা তোমাকে বলছিলাম সেটা, এটা পাতা যেহেতু বইয়ের মধ্যে নাই, সেই জন্য মূলত আমি পাতাটা কিন্তু ছবিটা আঁকিয়ে দেখালাম। তোমাদের বইয়ে কিন্তু মূল এবং কাণ্ডের প্রস্তুতচ্ছেদটা দেওয়া আছে। সেখানে আমরা ভাগগুলো আবারও দেখি। ওই যে এটা ত্বকীয় আমরা পড়েছিলাম, একে তোমার মাঝখানে পড়েছিলাম গ্রাউন্ড টিস্যু, আর এটা হলো ভাস্কুলার বান্ডল। তো ইতিমধ্যেই কিন্তু আমরা ভাস্কুলার বান্ডলটা পড়ে ফেলেছি। তারপর গ্রাউন্ড টিস্যু তন্ত্র পড়েছিলাম। এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে আমি একটু মনে করে দিই, যেহেতু আমি আজকে কিন্তু টিস্যু তন্ত্রটা শেষ করে দিব। হ্যাঁ, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের মধ্যে তুমি কি পড়েছিলে? বহিঃস্থলীয় অঞ্চল আর একটা অন্তঃস্থলীয় অঞ্চল। বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে পড়েছিলে অধোত্বক, কর্টেক্স আর অন্তত্বক। অধোত্বকের মধ্যে তুমি পড়েছিলে যেটাকে আমরা হাইপোটার্মিস বলি, কর্টেক্স হলো, আর অন্তত্বককে আমরা অ্যান্ডোডার্মিস বলি। আর অন্তঃস্থলীয়র মধ্যে আমরা দেখেছিলাম পেরিসাইকেল থাকে, পিত থাকে, পিতটাকে তুমি মজ্জাও বলে থাকো, মেডুলাও বলে থাকো। এছাড়া মজ্জা রশি থাকে। হ্যাঁ, যেটাকে আমরা মেডুলারি রে বলে থাকি। হ্যাঁ, মেডুলারি রে বলি। তো এটা এটা আমি আর তোমাদের চিত্রের মধ্যে যেতে চাই না, কারণ যখন আমি পড়েছিলাম তখন কিন্তু বারবার চিত্রটাতে দেখেছিলাম কোনটাকে কি বলে। হ্যাঁ, দেখো এখান থেকে তাকিয়ে দেখো, আমরা কিন্তু এইটাকে তোমার হচ্ছে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বলেছিলাম, আর বলেছিলাম যে এর মধ্যে শুধুমাত্র ভাস্কুলার বান্ডলটা যেন জাইলেম ফ্লোয়েমের যে ওটা বাদ দিয়ে বাকিটাও কিন্তু অন্তঃস্থলীয় গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়লো। এর পরের ক্লাসে তোমাদেরকে আমি দেখেছিলাম ভাস্কুলার বান্ডল এটা কি, কাকে বলে, কত প্রকার, এটা কাজগুলো কি, এবং তোমাদের কিন্তু আমি এটা বাসাতেও বলেছিলাম খুব ভালো করে চিত্র এঁকে প্রকারভেদগুলো পড়বে। তাহলে আমি একটু তোমাদেরকে দেখাই আমরা কি কি পড়েছিলাম। ভাস্কুলার বান্ডলে পড়েছিলাম সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক, প্রধান, তিনটা ভাগ। সংযুক্তকে আবার দুটো ভাগ করেছিলাম, একটা সমপার্শ্বীয় আর একটা সমদ্বিপার্শ্বীয়, আর একটা সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়কে আবার দুটো ভাগ করেছিলাম, একটা মুক্ত
আর একটা বদ্ধ, মুক্ত আর একটা বদ্ধ। আর কেন্দ্রিকটাকে দুটো ভাগ করেছিলাম, একটা হলো হাইড্রোসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক মানেই তুমি জানো জাইলেম কেন্দ্রিক হয়, আরও একটা হচ্ছে ল্যাপ্টোসেন্ট্রিক, যেটাকে হলো ফ্লোয়েম কেন্দ্রিক হয়। ঠিক আছে, ভাস্কুলার বান্ডেলের প্রত্যেকটা এই শ্রেণীবিভাগের প্রত্যেকটা অংশ কিন্তু আমি বুঝিয়েছিলাম, তোমাদের চিত্র দেখিয়েছিলাম এবং কাজগুলো আমাদের শেখা হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু টিস্যু তন্ত্র যে অধ্যায়, এটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু আমরা শেষ করে ফেলেছি। এখন আমাদের কিছু ছোটখাটো জিনিস আছে, সেটা পড়ব। আমি তোমাদের সবসময় বলি, আমরা তো প্রথমে বুঝে পড়বই, জানবই, আর এমসিকিউর জন্য রিডিং পড়বই। বাসায় বসে বসে গল্পের বই যেভাবে পড়ো ওভাবে ধরে ধরে পড়বা। আর যেখানে মনে করো এমসিকিউ এর প্রশ্ন আসতে পারে, যেমন হলো একবীজপত্রীর মূলের ভাস্কুলার বান্ডেলের সংখ্যা কতগুলো থাকে, দ্বিবীজপত্রী মূলের কতগুলো থাকে, কাণ্ডে কতগুলো থাকে, এই যে এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তারপরে হলো ভিতরে অনেক কিছু থাকে, যেমন বহুপদী প্রশ্নের মধ্যে রোমান 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, নিচের কোনটি, কতে দিয়ে দিল 1 2, বা খতে দিল 1 2 3, হ্যাঁ, বা গতে 1 2 3। এখন এই যে তুমি যদি উপরের রোমান যে 3টা থাকবে, এই 3টা তোকে পড়ে পড়ে তোমার নিচের উত্তরটা বের করতে হবে। হ্যাঁ, এখানে যদি তুমি বইটা যদি রিডিং না পড়ো, প্রত্যেকটা জিনিস বোঝানোর কাজটা কিন্তু আমি করে দিচ্ছি, হ্যাঁ, কিন্তু এছাড়াও ছোট অনেক জিনিসপত্র থাকবে যেটা তোমাকে রিডিং পড়ে নিজ দায়িত্বে পড়তে হবে। তাহলে যে 25টা পাওয়া যাবে, বহু নির্বাচন 25টা, যাতে 25 সে নিচে যাতে আমার নাম্বার না যায়, ওই কাজটা তোমাকে করতে হবে। তুমি সাধারণত ভুল কোথায় করবা, নম্বর কোথায় তোমার কেটে যায়, এই বহুপদী আর উচ্চতর দক্ষতার যে প্রশ্ন থাকে ওটাতেই সাধারণত দেখা যায় যে তোমরা রিডিং পড়ো না বলে, ভিতরে ভালো করে পড়ো না বলে ওই নম্বরগুলো বাদ পড়ে যায়। বাকি সবগুলো হয়তো তোমরা পারো, ইয়ে করো। তো আমি যেহেতু টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা শেষ করে ফেলছি, এখানে কিন্তু তোমার যে বহু নির্বাচন ইয়েতে মানে এমসিকিউ এ 3-4টা প্রশ্ন থাকতে পারে। তো সুতরাং এটা তুমি ভালো করে রিডিং করবে। আর ভাস্কুলার বান্ডেলের যে প্রকার, এটা আমি তোমাকে বললাম আসেই, হ্যাঁ, এটা তোমাকে পড়তেই হবে। তারপরে ভাজক টিস্যু, স্থায়ী টিস্যুর যে হলো তোমার বৈশিষ্ট্য, ওদের শ্রেণী বিভাগগুলো, চিত্রগুলো, তারপরে হলো ওখানে পত্ররন্ধ্রের গঠন আসে, হাইড্রোথোডের গঠন আসে, হ্যাঁ। এছাড়াও তোমার হচ্ছে গ্রাউন্ড টিস্যু থেকে প্রশ্ন, হয়তো তোমরা বোর্ডের প্রশ্নগুলো এখন বাসায় সারাক্ষণই বাসায় যেহেতু থাকো, আমার মনে হয় বোর্ডের প্রশ্নগুলো না তোমাদেরকে একটু ইয়ে করা উচিত, দেখা উচিত। সেখানে দেখবা যে বেশি দিন আসলে আমাদের এই বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্নটা বেশি দিন হয়নি দেখে অত প্রশ্ন হয়তো আমাদের সংগ্রহে থাকবে না। সেই জন্য হয়তো তুমি গ্রাউন্ড টিস্যু থেকে সংজ্ঞা, ছোট ছোট প্রশ্ন পাবে। তারপর মনে রাখবা সামনের পরীক্ষায় নতুন কিছু যে দিবে না, বা যা আগে আসেনি তা যে আসবে না, তা কিন্তু না, চলে আসতে পারে। সেই জন্য তুমি যখন পড়বে গ্রাউন্ড টিস্যুটা, তখন গ্রাউন্ড টিস্যুর আমি যে শ্রেণী বিভাগটা দেখেছি ওটা দেখে বুঝে বুঝে ছোট করে পড়ে ফেলবে, সাথে চিত্র থাকলে চিত্রটা শিখে ফেলবে। আমরা সবভাবেই প্রস্তুত থাকবো, যেভাবে প্রশ্ন আসুক আমরা উত্তর দিব। আমি যেহেতু তোমাদেরকে বললাম যে আমার এই টিস্যুতন্ত্র অধ্যায়টা মূল পড়াটা আসলে আমার শেষ হয়ে গেছে। তো আজকে আমি তোমাদেরকে যেটা একটু পড়াবো, এখন যেটা, সেটার মধ্যে হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনটা কেমন। তাহলে আজকে আমার পড়ার বিষয়টা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। সবচেয়ে বড় কথা হচ্ছে ইতিমধ্যে তুমি ফার্স্ট ইয়ারে
ব্যবহারিকের কাজ শেষ করে ফেলাতে মূলের প্রস্থচ্ছেদ করে নিজে নিজে তোমরা মাইক্রোস্কোপের নিচে দেখে ফেলেছ একবীজপত্রীর মূলটা কেমন। হ্যাঁ, সম্ভবত মিস তোমাদেরকে আঁকাতে দিয়েছে, সেই জন্য তুমি আঁকাতেও পারো, কারণ ব্যবহারিক শীটে আমি যখন সিগনেচার করেছি তখন কিন্তু একবীজপত্রী মূলটা কিন্তু আমি দেখেছি। তো যতই পড়ো যাই করো, আমি তোমাকে মনে করে দিতে চাই একবীজপত্রীর মূল যদি আমি প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে দেখতে সাধারণত এরকম হবে, দেখতে এ ধরনের হবে। এটা হচ্ছে একবীজপত্রীর মূলের প্রস্থচ্ছেদ। তাহলে আমি তোমাকে বলি সবচেয়ে বাইরের দিকে কি থাকে, যেহেতু মূল সেজন্য মূলরোম থাকবে। এই মূলরোমটা এককোষী হয়, যখন আঁকাবে তখন কিন্তু এখানে একটু ফাঁক রেখে দিও। হ্যাঁ, কারণ মূলে এখানে একটু ফাঁক রেখে দিবা, ওটা এককোষী মূলরোম। ঠিক আছে, তুমি কি পাচ্ছ? এককোষী মূলরোম পাচ্ছ। এই মূলরোমটা বাইরের যে একটা স্তর দিয়ে উঠেছে এটাকে আমরা বলি এপিব্লেমা বা মূলত্বক। আজকে আমাদের পড়ার বিষয়টা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনটা কিরকম। তাহলে দেখো, সাকিব আসসালামু আলাইকুম ম্যাম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। আমি কিন্তু ক্লাস নেওয়ার পর আমি সব দেখি, তো কে রোলগুলো তুলি। হ্যাঁ, রোলগুলো কিন্তু আমি রোল তুলি। আমার কোন স্টুডেন্ট কি বললো, যে তোমরা অনেক সময় আমাকে অনেক সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কোনো সমস্যা হলে বলবে। হ্যাঁ, সরাসরি সামনে সামনে কথা বলতে পারি না, তো যে ইয়েতে দেখেই আমি আমার প্রথম কাজ হয় আমি রোলগুলো তুলি, তোমরা কে কি কমেন্টসে করো সেটা। যা হোক, আমাদের উদ্ভিদে যেটা হয় কি, একটু বুঝে নিয়ে বইটা থেকে ছবিটা সুন্দর করে শেখা, শেখা যেটুকু বোঝায় সেটা তো আমি বুঝিয়ে দেই। আচ্ছা, যা হোক, আমরা পড়াতে চলে আসি। হ্যাঁ, এটা হচ্ছে মূলরোম, তারপরে হলো এপিব্লেমা বা মূলত্বক, তাই না? এটাকে আমরা একদম বাইরের এদিকে ত্বকটাকে আমরা বলতেছি মূলত্বক। তারপরে যে অংশটা হলো কর্টেক্স, জেনারেল সাধারণ কর্টেক্স আর কি। এই যে কর্টেক্সটা হলো, দেখো এপিব্লেমা নিচ থেকে শুরু করে তোমার বাইরের নিচে যে অ্যান্ডোডার্মিসটা, কোনটা বুঝছো? এই দেখো চারদিকে গোল হয়ে, এটাকে অ্যান্ডোডার্মিস বলছি আমরা। এই যে আমি কাছে দিয়ে দিই, তুমি তাহলে বুঝতে পারবে যে অ্যান্ডোডার্মিস কোনটা। দেখছো যে অ্যারোটাই দেখো, যে এখানে দেখা যাচ্ছে এই যে অ্যান্ডোডার্মিস। হ্যাঁ, এবার দেখো অ্যান্ডোডার্মিস, তারপরে পেরিসাইকেল, প্রোটোজাইলেম, মেটাজাইলেম। প্রত্যেকটার মধ্যে যেহেতু লেবেলিং করা আছে, আমি মনে করছি তোমরা বুঝতে পারছো। আর আমি যদি হাত দিয়ে দেখাতে যাই তাহলে আমাকে এইভাবে দেখাতে হবে, এই যে এপিডার্মিস, এপি। হ্যাঁ, তাহলে মেটাজাইলেম, ফ্লোয়েম, এই যে ফ্লোয়েম আর প্রোটোজাইলেম, মেটাজাইলেম, ফ্লোয়েম, তোমাকে বলা হচ্ছে জাইলেম আর ফ্লোয়েমের যে গুচ্ছ সেটা কিন্তু ভাস্কুলার বান্ডেল। হ্যাঁ, আর ভিতরে যে অংশটা দেখছি একেবারে এই ভিতরের যে অংশটা, এটাকে আসলে আমরা এই যে ভিতরে এটা অংশ, এটাকে আমরা মজ্জা বলি, বা এই যে পিঠ বলো তুমি, পিঠ বা মজ্জা, এটা ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, এটা কিন্তু একটা মূল যদি আমরা প্রস্থচ্ছেদ করি, তারপর যদি আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তাহলে এরকম একটা অংশ দেখতে পাই। এইটা কাটা তো শিখতেই হবে, শিখে ফেলেছো তোমরা আশা করি। এটা বিভিন্ন অংশ আমাদের এখন
একটু পড়তে হবে, হ্যাঁ? তাহলে এটা পড়ার সময় সেই ভাস্কুলার বান্ডেলের যে আমরা ভাস্কুলার বান্ডেল টিস্যু তন্ত্রটা যে ভাগটা করেছিলাম তোমার মনে আছে, সেটার মতোই করে আমরা এটার বর্ণনা করব। যেমন তোমার ত্বকীয়টা আগে বলবো, তারপরে তোমার গ্রাউন্ড টিস্যুর কথাটা বলবো। গ্রাউন্ড টিস্যুটা তো তোমার মনেই আছে যে এখান থেকে শুরু করে এইটুকু, এখানে শুধুমাত্র ভাস্কুলার বান্ডেলটা বাদ দিয়ে পিত্ত কিন্তু অন্ত গ্রাউন্ড টিস্যুর মধ্যে পড়েছিল, মনে আছে? তাহলে ওভাবে আমরা একটু দেখব। একটা মনে করো আমাদের মূলের প্রস্তুচ্ছেদের থেকে, তার বহিষ্ঠীয় এদিকে আমরা যদি সাধারণত আমরা কচুর মূল, হ্যাঁ, ঘাস, বাঁশ, কলাবতী, ধান, ভুট্টা, এগুলোকে আমরা একবীজপত্রী উদ্ভিদ যেহেতু বলে থাকি, তাহলে এদের মূলটাকে প্রস্তুচ্ছেদ করলে আমরা একবীজপত্রী মূলের প্রস্তুচ্ছেদটা পেতে পারি। তো আমার এখানে যেটা দেখানো হচ্ছে এটা কচু মূল। আমি যেটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা আসলে কচু মূলের প্রস্তুচ্ছেদ। এটা হচ্ছে কি কচু মূলের প্রস্তুচ্ছেদ। তার কচু মূলের প্রস্তুতের বাইরে হলো বহিষ্ঠীয় যে অঞ্চলটা, সেখানে সবচেয়ে বাইরে কোনটা? এপিপ্লেমা বা মূলত্বক। তাহলে মূলত্বকটা কি? মূলত্বকটা হলো মানে ঘনভাবে দেখো সন্নিবেশিতভাবে এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, তাই না? এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে এটা গঠিত, তাই না? আচ্ছা, এখানে কি দেখা যায়? আমি যখন তোমাদেরকে এপিডার্মাল টিস্যু তন্ত্র পড়েছিলাম তখন কিন্তু বলেছিলাম এপিডার্মিস বলো, সেখানে কিছু মূলরোম থাকতে পারে, কাণ্ড থাকলে কাণ্ডরোম থাকতে পারে, গ্রন্থি থাকতে পারে, এরকম থাকতে পারে, মানে উপাঙ্গগুলো থাকে। তাহলে তোমাকে এখানে বর্ণনা করার সময় উপাঙ্গটাও বলতে হবে। যেমন এক সারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, এটা তো তুমি দেখতেই পাচ্ছ। মূলত্বকে কিছু কিছু কিন্তু কি দেখা যাচ্ছে দেখো তো, এককোষী মূলরোম। কি দেখা যাচ্ছে? এককোষী মূলরোম। তাহলে তুমি কি শিখে গেলে? সোজা, মানে এর চেয়ে সোজা জিনিস কিছু আছে? চিত্রটা শিখবে, বর্ণনা করার সময় কি সুন্দর করে বর্ণনা করে দিচ্ছি তোমার এপিডার্মাল যে টিস্যু তন্ত্রটা। তাহলে এখানে দেখো কিছু মূলরোম দেখা যাচ্ছে। তাহলে এদের কাজটা কি? তুমি সহজে বলতে পারবা যে পানি ও খনিজ লবণ শোষণ করা, এটা ওদের কাজ। আর বাইরে যেহেতু একটা ইয়ে আছে, ওই যে তোমার এপিপ্লেমা, ওর কাজ হচ্ছে অভ্যন্তরে যে অংশ থাকে তাদেরকে রক্ষা করা। বোঝা গেল? তাদেরকে রক্ষা করা। এরপরে চলে আসো তুমি তোমার প্রস্তুচ্ছেদটা যদি মাইক্রোস্কোপের নিচে দিয়ে তাকিয়ে থাকো তাহলে কি দেখতে পাবে? কর্টেক্স। কোনটা কর্টেক্স? এই দেখো জেনারেল কর্টেক্সটা দেখাচ্ছে। কর্টেক্স, কর্টেক্সটা কিন্তু অনেক অংশ জুড়ে এরা অবস্থান করে, তাই না? অনেক অংশ জুড়ে অবস্থান করে না? এদেরকে আমরা আবার কয়েকটা ভাগ করে ফেলি। একটা হলো জেনারেল কর্টেক্স, আর একটা হলো অন্ত। আমরা কিন্তু মনে রাখবা যখন আমরা তোমার ইয়েতে ভাস্কুলার বান্ডেলটা বাদ দিয়ে আর ওই যে এপিডার্মাল বাদ দিয়ে বাকিগুলো সবগুলো কিন্তু এই গ্রাউন্ড টিস্যুর মধ্যে আসবে, হ্যাঁ? তাহলে তোমার গ্রাউন্ড টিস্যুর মধ্যে যদি আসে তাহলে তোমার এন্ডোডার্মিস আসবে কি? কোনটা এন্ডোডার্মিস বলো তো? এই দেখো এন্ডোডার্মিস, দেখছো কোনটা? এই যে এন্ডোডার্মিস, এই যে চারদিকে ঘুরে গেছে এন্ডোডার্মিস। আমি কাছে কেন আনছি দেখো, ওই তুমি ইয়েটা দেখতে পাবা, লেবেলিং এর এটা দেখতে পাচ্ছ। তাহলে এটা কি? এন্ডোডার্মিস পাচ্ছ।
অ্যান্ডোডার্মিস এবং জেনারেল কর্টেক্স, যেটা হলো বহিঃস্থলীয় অঞ্চলের মধ্যে ফেললাম। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি কি ফেলবো? একটা পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডল, বাদ দিলে থাকে হলো অন্তঃস্থলীয় পেরিসাইকেল বা পরিচক্র, হ্যাঁ, মজ্জারশি, তাই না? আচ্ছা, তাহলে একবীজপত্রে যদি মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র আসে তাহলে এই চিত্রটা আঁকাবে। যদি এটার বর্ণনা আসে তাহলে আমি প্রথমে দেখালাম এপিব্লেমা কি, তারপরে দেখলাম হলো কর্টেক্সটা আসলাম। কর্টেক্সের মধ্যে তোমার জেনারেল যে কর্টেক্স, সেখানে তুমি সাধারণত দেখা যায় বহিমজ্জা, পাতলা, প্রাচীরযুক্ত অনেকগুলা প্যারেনকাইমা কোষ দিয়ে কিন্তু এদেরকে গঠিত হতে দেখছি, তাই না? এদের মধ্যে কিন্তু কোনো অন্তঃকোষীয় ফাঁক দেখা যাচ্ছে। দেখো প্রত্যেকটার মধ্যে অন্তঃকোষীয় যে দুইটা কোষের মাঝখানে যে ফাঁক, এটা অন্তঃকোষীয় ফাঁক দেখা যাচ্ছে। আর যদি অ্যারেনকাইমা কোষগুলোর কথা তোমরা জানো, সেটা কিন্তু জলজ উদ্ভিদে, ওখানে অ্যারেনকাইমা দেখা যায়। তুমি জানো জলজ উদ্ভিদের পানির মধ্যে যখন থাকে তখন ওরা ভাসতে সাহায্য করে, ভিতরে বিভিন্ন রকম বায়ু রাখতে থাকে, যেমন যার জন্য ওটা মানে কচুর পানার কখনো যদি কাণ্ডটা কাটো তাহলে তুমি দেখবে ওখানে অ্যারেনকাইমা আছে, ওরা কিন্তু ভেসে থাকতেও অনেক সুবিধা হয়। হ্যাঁ, তাহলে তুমি একটু দেখো জেনারেল কর্টেক্স আমরা যেটা দেখছি সেখানে তুমি দেখতে পাচ্ছ পাতলা প্রাচীরযুক্ত অনেকগুলো প্যারেনকাইমা কোষ দিয়ে এটা গঠিত। এদের মধ্যে আমরা অন্তঃকোষীয় ফাঁক দেখতে পাচ্ছি, এই যে ফাঁক দেখো, অনেক ফাঁক দেখা যাচ্ছে। আর যদি এদের অ্যারেনকাইমা হয়, অর্থাৎ হলো আমরা কাণ্ডটাকে যদি জলজ উদ্ভিদের কাণ্ডটাকে কাটি তাহলে সেখানে আমি কিন্তু বায়োকুঠিরি দেখতে পাবো। এইসব ইয়ের কাজ হচ্ছে তোমার খাদ্যটাকে সঞ্চয় করে রাখা, খাদ্যটাকে এটা সঞ্চয় করে রাখে। আর এরপর দেখো অ্যান্ডোডার্মিস, ওই চারদিকে দেখো একটা হচ্ছে না, ওটাকে অ্যান্ডোডার্মিস বলছি আর কি। তাহলে অ্যান্ডোডার্মিসটা কি? অ্যান্ডোডার্মিসটা কি? এটা আসলে কিছু না, পিপা আকৃতির কতগুলো কোষ দেখা যাচ্ছে। কোষগুলো দেখো অনেকটা ঘন হয়ে পরস্পর একসাথে আছে, হ্যাঁ, সন্নিবেশিত হয়ে আছে, তাই না? এদের কি প্রাচীর আছে? পার্শ্ব প্রাচীর দেখা যাচ্ছে, বাইরের প্রাচীরটা কিন্তু স্থূল। তাহলে এদের কাজটা কি হতে পারে? কর্টেক্স হতে পরিচক্রকে এরা পৃথক করে রাখে যাতে পানি প্রবেশটা নিয়ন্ত্রিত থাকে, হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ করে রাখে, পানি প্রবেশটা নিয়ন্ত্রণ করে। আর কর্টেক্স হতে পরিচক্রকে আলাদা করে। এরপর চলে আসি আমি অন্তঃস্থলীয়র মধ্যে, সেখানে আমি পরিচক্র পাবো। পরিচক্র কোনটা দেখো তো, পেরিসাইকেল বা পরিচক্র কোনটাকে বলতেছে? দেখো ওই যে এপিব্লেমার ঠিক নিচে, এপিব্লেমার ঠিক নিচে, হ্যাঁ, তোমার হচ্ছে এটা, হ্যাঁ, এটাকে বলা হয় পরিচক্র। এরা কিন্তু ওটা হলো এক সারি পাতলা প্রাচীরযুক্ত ছোট ছোট প্যারেনকাইমা নিয়ে এই পেরিসাইকেল গঠিত কোষগুলো বেশ দেখো ঘন সন্নিবেশিত। তাহলে এদের কাজটা কি? এদের কাজটা হচ্ছে তোমার নাইট্রোজেন জাতীয় খাদ্য ছাড়া অন্য খাদ্যটাকে সঞ্চয় করে রাখা। ভাস্কুলার বান্ডল কোনটা? এই দেখো ভাস্কুলার বান্ডলগুলো দেখো, পূর্বের টিস্যু তন্ত্র, এই যে জাইলেম ফ্লোয়েম, এই যে দেখো ফ্লোয়েম, আর পাশে এটা জাইলেম, এটা ফ্লোয়েম, তারপরে হচ্ছে এটা জাইলেম, এটা এটা ফ্লোয়েম। এই জাইলেম ফ্লোয়েমের যে গুচ্ছ, এটাকে আমরা বলছি ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডল আর কি। ভাস্কুলার বান্ডলটা হলো জাইলেম এবং ফ্লোয়েম এর গুচ্ছ, এটা হচ্ছে 6-এর অধিক হবে। আমি তোমাকে বলতাম 7টাকে ফেলো না,
বিশেষ করে ব্যবহারিকের যার ভাগে মূল পড়বে তাকে তো কেটে মাইক্রোস্কোপের নিচে মিসকে তো দেখাতেই হবে। চিত্রটা যখন আঁকাবে তখন আমি বলেছিলাম 7টায় আঁকাই ফেলো, হ্যাঁ 7টা আঁকাও, 6-এর অধিক হবে তোমার। এরা কিন্তু ভিন্ন ব্যাসার্ধে অরীয়ভাবে বা চক্রভাবে সাজানো থাকে। প্রোটোজাইলেম কোন দিকে থাকে? প্রোটোজাইলেম দেখো তো প্রোটোজাইলেমটা কোন দিকে আছে, ভিতরের দিকে না বাইরের দিকে? সেটা তো আর আমি শুনতে পাবো না। প্রোটোজাইলেমটা পরিধির দিকে থাকবে, ঠিক আছে। আর মেটাজাইলেমটা কেন্দ্রের দিকে থাকবে। দেখো মেটাজাইলেম ওই দেখো কেন্দ্রের দিকে, প্রোটোজাইলেম বাইরের দিকে, মেটাজাইলেম থাকবে কেন্দ্রের দিকে। অর্থাৎ জাইলেমটা বহিস্থ প্রকার, তাই না? এদের কাজটা কি? খাদ্যটা পরিবহন করা। এরপর আসো মজ্জা রশ্মি, যেটাকে পিত্ত বলছো তুমি, ঠিক মাঝখানে চারদিকে যে গোল গোল জাইলেম দেখতে পাচ্ছ, মেটাজাইলেমের মাঝখানে যে আমরা দেখতে পাচ্ছি যে অংশটা, এই যে এই অংশটা, এটাকে বললাম পিত্ত বা মজ্জা। সেটা মূলের কেন্দ্রস্থলে প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে এরা গঠিত হয়। মূলের কেন্দ্রস্থল ঠিক মাঝখানে, কিন্তু এটা কি করে? প্যারেনকাইমা জাতীয় কোষ দিয়ে গঠিত হয়। এই কচুমূলে তো একটু তোমার এই পিঠটা কিন্তু একটু বেশ বড় থাকে, কিন্তু এই জন্য চিত্রেও দেখো একটু বড় দেখানো হয়েছে। তোমরা যখন ছবিটা আঁকাবে কচুমূলের ছবিটা, তখন কিন্তু পিঠটা একটু বড় দেখাবে। এদের কাজটা কি? মজ্জার কাজটা কি? খাদ্যটাকে সঞ্চয় করে রাখা, ঠিক আছে, সঞ্চয় করে রাখা। তাহলে আমি একবীজপত্রী যে মূলের যে অন্তর্গঠনের যদি বর্ণনা কখনো চাই, সৃজনশীল প্রশ্নে তো প্রথমে একটা গল্প থাকে, সেই গল্পটা কে কিভাবে করব করে, সেটা যিনি প্রশ্ন করেন সেটা তার গল্প সে তৈরি করে, যা হোক সে তোমাকে বুঝাবে। হয়তো একটা গাছ আছে, গাছের মূলটাকে কাটার পর শিক্ষক দেখাচ্ছে, হ্যাঁ তোমরা কি কি অংশ দেখতে পাচ্ছ, হ্যাঁ কি কি অংশ মনে করো মিনা রহিম যাই হোক নাম দিয়ে বললো যে দেখতে পাচ্ছে, এগুলো যেগুলো দেখতে পাচ্ছে সেগুলো একটা মানে বর্ণনা চাইতে পারে। তখন তুমি অবশ্যই চিত্রটা তোমাকে দিতে হবে, আর প্রত্যেকটা অংশ বর্ণনা করবে এবং কাজ উল্লেখ করবে। বর্ণনা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। যেমন তুমি যখন এপিব্লেমাটা বলেছো, তখন কি বলছো? শুধু বলছো মূলত্বকে ঘনভাবে একসারি প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, মূলত্বকে কিছু এককোষী রোম দেখা যায়। এটা খুব কঠিন কিছু, হ্যাঁ যে কঠিন কিছু তুমি কেমিস্ট্রি ফিজিক্সে যখন পড়ো তখন তোমাকে অনেক অঙ্ক করতে হয়, করতে, বায়োলজি কি এরকম কিছু? তাহলে কেন তোমার মার্কস 95-এর উপর উঠবে না? কেন মার্কস 95-এর উপর উঠবে না, এটাই তো আমি বুঝি না। যে কোনো সোজা জিনিসও যদি জমিয়ে রাখি, এক রাতে পরীক্ষার আগে কিছুদিন পরে এটা কিন্তু পারা যায় না। হ্যাঁ, তো তোমরা এরকম ছোট ছোট করে কাজটা বর্ণটা সুন্দর করে শিখে ফেলবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর গঠনটা শিখলাম। আচ্ছা, এটা তো আমরা সম্পূর্ণ বর্ণনাটা শিখে মূলটাকে এই পুরা এটাকে জানলাম। এই মূলটাকে কাটলে কি পাওয়া যায়, প্রত্যেকটা অংশ কি কি কোষ দিয়ে গঠিত, এতে কাজ কি, এরা কি, এটা জানলাম। তাহলে একটা মূল আর কাণ্ড যদি আমি তোমাকে দিলাম, কাটতে বললাম, তখন তুমি এটাকে শিক্ষককে চেনাও বা যাকেও চেনার জন্য কতগুলো সহায়তাকারী বৈশিষ্ট্য তোমাকে জানা থাকতে হবে। হ্যাঁ, একবীজপত্রী কাণ্ডের সহায়তাকারী বৈশিষ্ট্য কি? একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য কি? তখন তোমাকে বলতে হবে ত্বকে কিউটিকল
অনুপস্থিত। কেন? মূলে কি কখনো কিউটিকল থাকে? কিউটিকল মোম জাতীয় আবরণ। ওরা কি করে পানি অতীতে বের হয়ে যে যাতে প্রশোধন বেশি না ঘটতে হবে, এই জন্য পাতাতে বা কাণ্ডের মধ্যে আমরা কিউটিকলটা দেখতে পাই, তাই না? এখানে মূলে কখনই আমরা কিউটিকল দেখতে পাবো না, তাহলে সরাসরি বলবো কিউটিকল অনুপস্থিত। এটা কিন্তু দেখো রোম দেখা যায়, এটা কিন্তু এককোষী রোম, মূলরোম, এককোষী রোম দেখা যাচ্ছে। এদের মধ্যে কিন্তু অধোত্বক কিন্তু অনুপস্থিত। এটাও কিন্তু তোমার শনাক্তকারী যে বৈশিষ্ট্য তার একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অধোত্বক অনুপস্থিত। ছবিটা ভালো করে খেয়াল করে দেখো, এতে কর্টেক্স কিন্তু বিভিন্ন স্তরে বিন্যস্ত নয়, কিন্তু এরা কি করে দেখো মোটামুটি ঘন সন্নিবেশিতভাবে আছে। এদের যে পরিচক্রটা, চিত্রটা ভালো করে খেয়াল করো, পরিচক্র বা পেরিসাইকেল যেটাকে বলি, এটা কিন্তু একসারি কোষ দিয়ে গঠিত। ভাস্কুলার বান্ডলটা কেমন? অডিও, অর্থাৎ একান্তরভাবে সজ্জিত, তাই না? ভাস্কুলার বান্ডল ফ্লেম, হ্যাঁ, এইভাবে দেখা যাচ্ছে আমরা চিত্রের মধ্যে, সেভাবে দেখছি। মেটাজাইলিয়াম কি কেন্দ্রের দিকে, প্রোটোজাইলিয়াম তাহলে কোন দিকে? পরিধির দিকে। জাইলিয়াম ফ্লোয়েমের গুচ্ছের সংখ্যা অর্থাৎ ভাস্কুলার বান্ডলের সংখ্যা 6-এর অধিক, তাই না? কিন্তু তুমি দ্বিবীজপত্রী যদি একটা মূল কাটো এবং মাইক্রোস্কোপের নিচে দেখো, সেখানে কিন্তু এদের সংখ্যা থাকবে 2 থেকে 4টা, আর এটা 6-এর অধিক। আজকে বাসায় ভালো করে তুমি যেটা পড়বা সেটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন লিখে নাও খাতার মধ্যে, চিত্রে অন্তর্গঠনের চিত্র লেবেলিং সহ শিখবে, আর শনাক্তকারী বৈশিষ্ট্য শিখবা। এটা করতে পড়ো। এরপর শ্রেণী পরীক্ষা যখন 2 হবে তখন আমি তোমাদের পরীক্ষা নিব। এখন তোমরা সামনে যে কাজগুলো সেগুলো করবে। ভাইয়াকে, হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে তোমরা বাসায় ভালো করে পড়ো, আর হচ্ছে যেটা হচ্ছে যে সুস্থ থাকবে, বাসা থেকে বের হও না, ঘর থেকে এখন বের হও না। আবার কিন্তু এই যে কোভিড যে 19 যে ভাইরাস, এখন আবার কিন্তু হাসপাতালে অনেক রোগী যাচ্ছে, অনেকেও মারা যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার দরকার নাই, বাসায় পড়াশোনা করবে। যেটুকু পড়াচ্ছি এটুকুই পড়ো, দেখবা ঠিক পরীক্ষার আগে তোমার সব কিছু শেষ হয়ে যাবে, আর ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় ভালো করবে। তা আল্লাহ হাফেজ। আমার পরিবার সবার জন্য দোয়া করো, তারা যেন সুস্থ থাকে, এবং আমি তোমাদের সকলের জন্য এবং তোমাদের সকলের পরিবারের জন্য দোয়া করি তোমরাও সুস্থ থাকো। আজকে এটুকু।